আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো আজকের ব্লগটাও আমি রান্না থেকেই শুরু করছি। তো এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে অল্প কিছু চিংড়ি মাছ, আমি বড় চিংড়ি মাছ এটা ছোটো করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। তো কেটে মশলাটার সাথে একটু ভেজে নিচ্ছি, যে মশলাটাও কষানো হয়ে যাবে, মাছটাও কষানো হয়ে যাবে। আর চিংড়ি মাছের পরিমাণ এখানে কম, কারণ আমি আজকে কচু রান্না করব। আর কচুর পরিমাণটাও খুবই অল্প ছিল, এর জন্য মাছের পরিমাণ আর মশলার পরিমাণটাও একটু কম। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে কিন্তু অল্প একটু সময় কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তারপর এখানে আমি কচুগুলো অ্যাড করে দিচ্ছি। তো এটা হচ্ছে লম্বা লম্বা কি একটা কচু বলে আমি জানি না। তো সেই কচুটাই আমি ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার পাশের বাসার যে আপা আছে উনি দিয়েছিল, তখন আর রান্না করে খাওয়া হয়নি। তো কেটে বেছে আমি ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করছি। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে খারাপ লাগে না, মনে হয়েছে যে তাজাই রান্না করেছি, এরকমই লেগেছে। তো আমি আর কোনো পানি ব্যবহার করিনি, ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই পানিটুকু বের হয়েছে। তো এটাকেও আমি এখন একেবারে ভেজে ভাজা ভাজা করে ফেলবো, পানিটা টানিয়ে ফেলবো একেবারে। তো বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, পানিটা টেনে গেছে প্রায়। তো নেড়ে চেড়ে আরেকটু সময় আমি ভেজে নেব, যেহেতু কচু পানি যদি একটু থাকে গলা চুলকানোর আশঙ্কা তো থাকেই। তারপরেও আমি কিন্তু যখন ভাপ দিয়ে রেখেছি তখন পানি দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর রেখেছিলাম যেন গলা না ধরে। তো এই তো তেল ওঠা পর্যন্ত আমি একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। আমার একার জন্য কিন্তু এতটুকুই যথেষ্ট, যেহেতু বাসার আর কেউ খাবে না। তারপরেই তো চলে এসেছি আরেকটি রান্নাতে। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি বেগুন। ইলিশ মাছ আর বেগুনগুলোকে আমি হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে একটু ভেজে নিয়েছি। তো ভেজে আজকে আমি ইলিশ মাছটাকে রান্না করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো প্রথমে মাছ আর বেগুনগুলো ভেজে উঠিয়ে নিয়ে আমি এখন বাকি বেগুনগুলো দিয়েও আমি ভেজে নেব। তো অফ ক্যামেরায় কিন্তু সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে বেগুন ভেজে ইলিশ মাছ ভেজে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই রান্নাটা রান্না করে সর্বপ্রথম আমাকে আমার আব্বু খাইয়েছিল, তারপর থেকে তো আমি ফ্যান হয়ে গিয়েছিলাম এই খাবারটার। তো আমার বাবাও কিন্তু খুব ভালো রান্না করতে পারে। তো বলতে গেলে এই রান্নাটা কিন্তু তার কাছ থেকেই আমার শেখা, মানে তিনি একবার প্রথম আমাকে এভাবে রান্না করে খাইয়েছিল, তারপর থেকে এভাবে রান্না করি প্রায়ই আমি। বেগুনগুলো ভেজে উঠিয়ে নিয়ে কড়াইতে যে তেলগুলো ছিল ওগুলোর সাথে আর অল্প পরিমাণের একটু তেল দিয়ে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তারপর এই তো শুকনো মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা একটু দেখেই দিতে হবে, যেহেতু বেগুনগুলো আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, এর জন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম। আর হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের মরিচের গুঁড়া। এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে। তারপর অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একেবারে তেল ওঠা পর্যন্ত। আর এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ। তো এই আস্ত কাঁচামরিচ কিন্তু আমার কাছে ভাত দিয়ে ডলে খেতে খুব ভালো লাগে। তরকারিতেও ঝাল বেশি হয় না, কারণ বাচ্চারা তো আর অত বেশি ঝাল খেতে পারে না। তো আমি একটু ঝাল বেশি খাই, এর জন্য আস্ত কাঁচামরিচ দিয়েই ভাত খাওয়ার সময় একটু ডলে খাই। তো এখানে মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে খানিকটা সময় আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি একেবারে সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত। তারপর ভেজে রাখা যেই বেগুন আর মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প একটু সময় একটু কষিয়ে নিব, কারণ এটা বেশি নাড়াচাড়া যাবে না, বেগুনগুলো যেহেতু ভাজা সেদ্ধ হয়ে গেছে। এখন যদি বেশি নাড়াচাড়া করতে যাই তাহলে কিন্তু একেবারে ঘেটে ভর্তা হয়ে যাবে বেগুনের। তো হালকা একটু নাড়াচাড়া করে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর পানিটাও আমি খুব অল্প পরিমাণের দিব। যে বাটিটাতে বেগুন আর মাছ রেখেছিলাম সেই বাটিটা
মধ্যে কিছু তেল মশলা লেগে আছে, ওটার মধ্যে অল্প পরিমাণে একটু পানি নিয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি একেবারে পানিটা টানা পর্যন্ত, মানে ঝোলটা টানা পর্যন্ত রান্না করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে যারা আছেন তাদের কাছে সবার কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কেউ ভিডিওর কমেন্ট বক্সে স্প্যাম কমেন্ট করবেন না। তো এইদিকে আমার মাছের তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। আমি বেশ কিছু পরিমাণের ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু বেশি ধনিয়া পাতা দিলেই তরকারিটা খেতে ভালো লাগে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আর একটু সময় রান্না করে নেব। তো সবার কাছে অনুরোধ রইল, ভিডিওর নিচে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আর আপনাদের যদি কিছু বলার থাকে প্লিজ কমিউনিটিতে নক করবেন। তো এইদিকে কিন্তু আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো আজকে আর কিছু শেয়ার করলাম না। এইদিকে ভাত রান্নাটাও হয়ে গেছে, আমি ভাতটা একটু ছেঁকে নিচ্ছি। তো এই ছিল আজকের আমার সিম্পল রান্না। আজকের জন্য এইটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।